আসসালামু আলাইকুম সবাইকে মনসুর অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসে আজকে 15তম ক্লাস। ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, অর্থাৎ অ্যাকাউন্টস অফ পার্টনারশিপ বিজনেস। অংশীদারি ব্যবসায়ের হিসাব দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায়ের হিসাব বলে। চুক্তি অংশীদারি ব্যবসায়ী হিসাবের মূল ভিত্তি। অংশীদারি ব্যবসায়ের হিসাব দুটি পদ্ধতিতে করা যায়। প্রথমত পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি, দ্বিতীয়ত স্থিতিশীল বা স্থায়ী মূলধন হিসাব পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে করণীয় বিষয়গুলো হলো প্রথমত লাভ লোকসান আমদানি হিসাব, দ্বিতীয়ত অংশীদারদের মূলধন হিসাব, তৃতীয়ত অংশীদারদের উত্তোলন হিসাব। স্থিতিশীল বা স্থায়ী মূলধন হিসাব পদ্ধতিতে করণীয় বিষয়গুলো হলো প্রথমত লাভ লোকসান আমদানি হিসাব, দ্বিতীয়ত অংশীদারদের মূলধন হিসাব, তৃতীয়ত অংশীদারদের চলতি হিসাব। আজকে লাভ লোকসান আমদানি হিসাবে প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করব। লাভ লোকসান আমদানি হিসাবে দুটো দিক, ডেবিট দিক, ক্রেডিট দিক। তবে এখানে বিশেষভাবে মনে রাখতে হবে করণীয় বিষয়গুলোর মধ্যে যদি অংশীদারদের চলতি হিসাব দেওয়া থাকে তখন মনে করতে হবে স্থিতিশীল বা স্থায়ী মূলধন হিসাব পদ্ধতি, আর চলতি হিসাব যদি দেওয়া না থাকে তখন মনে করতে হবে পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি। লাভ লোকসান আমদানি হিসাবে আইটেম সমূহ লেখার পর এখানে কিছু আইটেমের হেডলাইন বা শিরোনাম করতে হবে। অর্থাৎ এখানে এমন কিছু আইটেম আছে যেগুলো অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবে লিখতে হয়। যখন প্রশ্নে অংশীদারদের চলতি হিসাব দেওয়া থাকবে তখন হেডলাইন হবে অংশীদারদের চলতি হিসাব। চলতি হিসাব দেওয়া না থাকলে হেডলাইন বা শিরোনাম হবে অংশীদারদের মূলধন হিসাব। তাই লাভ লোকসান আমদানি হিসাবে ডেবিট দিকে বসে প্রথমত মূলধন সুদ, বেতন, কমিশন। দ্বিতীয়ত এখানে শিরোনাম আছে অংশীদারদের চলতি হিসাব। চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্সের সুদ, বকেয়া খরচাবলী, অগ্রিম আয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, সঞ্চিত তহবিলে স্থানান্তর। এই সকল আইটেম লাভ লোকসান আমদানি হিসাবে ডেবিট দিকে বসে। লাভ লোকসান আমদানি হিসাবে ক্রেডিট দিকে বসে প্রথমত নিট লাভ, অর্থাৎ লাভ লোকসান হিসাবে উদ্বৃত্ত যা প্রশ্নে প্রদত্ত থাকবে বা দেওয়া থাকবে। দ্বিতীয়ত উত্তোলন সুদ, পণ্য উত্তোলন লাভ লোকসান আমদানি হিসাবে ক্রেডিট দিকে বসে। চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সের সুদ, অগ্রিম খরচাবলী, বকেয়া আয় লাভ লোকসান আমদানি হিসাবে ক্রেডিট দিকে বসে। ডেবিট দিক থেকে যখন ক্রেডিট দিকে যোগফল বেশি হবে তখন হবে মুনাফা। মুনাফা লাভ লোকসান আমদানি হিসাবে মুনাফা অংশ ডেবিট দিকে বসে। যখন ক্রেডিট দিক থেকে ডেবিট দিক বেশি হবে তখন ক্ষতি, ক্ষতির অংশ লাভ লোকসান আমদানি হিসাবে ক্রেডিট দিকে বসে। বিশেষভাবে এখানে কিছু নোট মনে রাখতে হবে। প্রথমত লাভ লোকসান আমদানি হিসাবে ডেবিট দিকের আইটেম সমূহ পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসে। স্থিতিশীল মূলধন হিসাব পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে বসে। লাভ লোকসান আমদানি হিসাবে ক্রেডিট দিকের আইটেম সমূহ পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে বসে। স্থিতিশীল মূলধন হিসাব পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট দিকে বসে। লাভ লোকসান বন্টন প্রশ্নে যে অনুপাতে লাভ লোকসান বন্টন উল্লেখ থাকে সেই অনুপাতে অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন করতে হবে। তবে কোনো অনুপাত দেওয়া না থাকলে অংশীদারি আইন অনুযায়ী সকল অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমানভাবে বন্টন করতে হবে। মূলধন সুদ
প্রশ্নে যে হারে মূলধন সুদ ধরতে বলা হবে সে হার অনুযায়ী মূলধন সুদ ধরতে হবে। প্রশ্নে যদি কোনো শতকরা হার বা পার্সেন্ট উল্লেখ না থাকে তখন মূলধন সুদ ধরা যাবে না। ঋণের সুদ, প্রশ্নে যে হারে ঋণের সুদ ধরতে বলা হবে সে হারে ঋণের সুদ ধরতে হবে। তবে প্রশ্নে যদি কোনো পার্সেন্ট দেওয়া না থাকে বা শতকরা দেওয়া না থাকে অংশীদারি আইন অনুযায়ী ঋণের উপর 6% হারে সুদ ধরতে হবে। বেতন, অংশীদারি ব্যবসায়ের হিসাবে বেতন হিসাবভুক্ত করার জন্য কিছু নিয়ম রয়েছে। যেমন বেতন যদি হিসাবভুক্ত করা হয়, চার্জ করা হয়, বাদ দেওয়া হয়, সমন্বয় করা হয়, ডেবিট করা হয়, তাহলে লাভ লোকসান আবরণ হিসাবে হিসাবভুক্ত হবে না। হিসাবভুক্ত করা না হলে লাভ লোকসান আবরণ হিসাবে হিসাবভুক্ত করা হবে। বেতন যদি নগদে গ্রহণ করা হয় বা উত্তোলন করা হয় তাহলে অংশীদারের মূলধন হিসাবে হিসাবভুক্ত হবে না। যদি উত্তোলন করা না হয়, গ্রহণ করা না হয় তাহলে অংশীদারের মূলধন হিসাবে হিসাবভুক্ত হবে। উত্তোলন সুদ, প্রশ্ন যদি বার্ষিক উত্তোলন দেওয়া থাকে তারপর সাধারণ পদ্ধতিতে বার্ষিক 6 মাসের সুদ ধরতে হবে। বার্ষিক উত্তোলন না দিয়ে যদি প্রতি মাসে উত্তোলন কথা বলা থাকে তখন সূত্রের সাহায্যে উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। প্রথমত প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলনের পরিমাণ উল্লেখ থাকলে সূত্র হবে a * 13/2 * r, অর্থাৎ এখানে এতে উত্তোলনের পরিমাণ আর দের শতকরা হার। অথবা প্রত্যেক মাসের প্রথম তারিখে নির্দিষ্ট পরিমাণ উত্তোলন পরিমাণ উল্লেখ থাকলে তখন সূত্র হবে উত্তোলিত টাকা গুণ শতকরা হার গুণ 6.5। দ্বিতীয়ত প্রত্যেক মাসের মাঝামাঝি উত্তোলনের উল্লেখ থাকলে সূত্র হবে a * 12/2 * r, অথবা প্রত্যেক মাসের মাঝামাঝি নির্দিষ্ট পরিমাণ উত্তোলন কথা উল্লেখ থাকলে সূত্র হবে উত্তোলিত টাকা গুণ শতকরা হার গুণ 6। তৃতীয়ত প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলনের উল্লেখ থাকলে সূত্র হবে a * 11/2 * r, অথবা প্রত্যেক মাসের শেষ তারিখে নির্দিষ্ট পরিমাণ উত্তোলন দেওয়া থাকলে সূত্র হবে উত্তোলিত টাকা গুণ শতকরা হার গুণ 5.5। এইভাবে উত্তোলন সুদ নির্ণয় করতে হবে। তবে বিশেষভাবে মনে রাখতে হবে উত্তোলনকে হিসাবভুক্ত করার জন্য অংশীদারের মূলধন হিসাবে বা শক্তি হিসাবে তখন প্রত্যেক মাসে উত্তোলনকে 12 দিয়ে গুণ করে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হবে। কমিশন নির্ণয়, কমিশন নির্ণয় দুইভাবে করা যায়। প্রথমত নিট লাভের পূর্ববর্তী মুনাফার উপর কমিশন ধরতে বললে সূত্র হবে নিট লাভ গুণ কমিশনের শতকরা হার বাই 100। দ্বিতীয়ত নিট লাভের পরবর্তী মুনাফার উপর কমিশন ধরতে বললে সূত্র হবে নিট লাভ গুণ কমিশনের শতকরা হার বাই 100 যোগ কমিশনের শতকরা হার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সকল শিক্ষার্থী লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত প্রণালীর এই সূত্রাবলী ভালোভাবে অনুধাবন করবে, ভালোভাবে শিখতে পারবে, তাহলে অংশীদারি ব্যবসায় হিসাবে যে সকল সৃজনশীল প্রশ্ন রয়েছে, সিকিউ থাকবে, তা সহজে সমাধান করতে পারবে এবং এই অধ্যায়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।